আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছ। আজকের এই ভিডিওটিতে এইচএসসি স্তরের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় নং অ্যাসাইনমেন্ট রয়েছে সেটাই উত্তর প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এইচএসসি স্তরের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো সবগুলোই আমাদের এই চ্যানেলে পাবে। একটু স্ক্রল করলে বা হচ্ছে একটু আমাদের চ্যানেলে একটু ঘুরে আসলেই সব কিছুই সুন্দর সুন্দর উত্তরগুলো দেওয়া আছে, সেগুলো সব পাবে। তোমরা একটু দরকার হলে সেখান থেকে সবগুলো কালেক্ট করে নিতে পারো। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল এরকম যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় যে সূত্র রয়েছে সেটাকে হচ্ছে বিবৃত করতে হবে। পরিবহন, পরিচালন, বিকিরণের তাপের যে সঞ্চালনের এন্ট্রপি বাড়ে কি না কমে, এটা একটু ক্লিয়ার করতে হবে। তো আসো আমরা এখন এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটা বলে নেই, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের 2 নং অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু। তো কয়ে আমাদের সমাধানের ক্ষেত্রে এভাবে বলতে হবে, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রতিপাদন করা হলো। প্রকৃতির সকল ভৌত বা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যে যার ফলে স্বাভাবিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। পরিবহন, পরিচালন, বিকিরণ এই 3 প্রক্রিয়ায় তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কেননা এসব হচ্ছে অপত্যগামী প্রক্রিয়া। হ্যাঁ, এটাকে আবার গাণিতিকভাবে হচ্ছে প্রমাণ করে দেখাইতে বলছে। ধরি কোনো সিস্টেমে দুটি বস্তু যথাক্রমে T1 ও T2 তাপমাত্রা আছে এবং মনে করি T1টা T2 থেকে বেশি। এই শর্তে তাপমাত্রা পার্থক্য থাকায় পরিবহন, পরিচালন ও বিকিরণ ঘটবে। T1 উচ্চ তাপমাত্রায় থাকার কারণে DQ পরিমাণ তাপ হারায়। আবার অপরদিকে কী হয়, T2 তাপমাত্রা বস্তুটি DQ পরিমাণ তাপ গ্রহণ করে। এটা যেটা হারাবে সেটা হচ্ছে ও গ্রহণ করবে। তো গরম বস্তুটি কর্তৃক হারানো এন্ট্রপি কী হবে? -DQ/T1। শীতল বস্তু কর্তৃক গৃহীত এন্ট্রপি যেটা থাকবে সেটা হচ্ছে কী হবে? +DQ/T1। এটা হচ্ছে যদি আমরা এখন অর্জিত মোট এন্ট্রপি নির্ণয় করতে চাই তাহলে কী হবে? DS = DQ/T2 - DQ/T1। তো আমরা ক্যালকুলেশন করলে এটা পাই। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু T1টা T2 থেকে বড় তাই ডিএসটা ধনাত্মক রাশি, সুতরাং এখানে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। এতটুকু লিখলেই হবে। খ নাম্বার বলছে, ধরো তুমি 37°C তাপমাত্রার স্বাভাবিক চাপের 1 গ্রাম H2 গ্যাসের আয়তনকে সমস্ত প্রক্রিয়া প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন কেমন হবে? আসলে দেওয়া আছে কি টি এর ভ্যালু 27°C ছিল, সেটাকে আমরা হচ্ছে কেলভিনে নিয়ে আসছি। V1 V2 লিখে ফেললাম। H2 গ্যাসের জন্য মোল সংখ্যা কত হবে? N হবে 0.5 মোল, আর হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে DU 0 হয়, সেক্ষেত্রে DQW। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো W = nRT ln V2/V1। তো N এর মান বসাই, R এর মান বসাই, এই অংশগুলোর মানগুলো বসাইলে আমরা ক্যালকুলেশন পাই কত? W = 1728.85 জুল। এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে আমরা জানি এন্ট্রপির পরিবর্তন কি? DQ/T। তাহলে আমরা এখানে বলবো যে DQ কত পাইছিলাম আমরা জানো? DQ এর জন্য আবার W বলতে পারি, তা W জন্য হচ্ছে আমরা DQ বলতে পারবো। তো DQ কত? 1728.85 জুল। সেটাকে T দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেশন করলে হয় 5.76, একটু ঘষামজা করে ফেলছি, 6 হবে এটা, জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এরপর হচ্ছে আমাদের গয়ের উত্তর ক্ষেত্রে আমরা প্রশ্ন আরেকটু দেখে নিই। গয় বলছে সমস্ত প্রক্রিয়া প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না এবং H2 এই প্রসারণে কৃত কাজটা কত সেটা জানতে চাইছে। তো আমরা জানি কি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টি কী থাকে? ধ্রুব থাকে, টি পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা কি বলবো? V1 = P2 V2। হ্যাঁ, আমরা হচ্ছে P1 এর জন্য হচ্ছে কত পাইছি? 1 atm। P2 কত সেটা বের করবো। V1কে আমরা V ধরি, V2কে ধরি 4V। সুতরাং চাপে এই ক্যালকুলেশন করার পর P2 কত পাইছি? 1/V atm।
এটা কি বলতে পারি, আগের তুলনায় চাপটা কি কমবে না? হ্যাঁ, কমবে। তাহলে চাপের পরিবর্তন হবে। তাহলে আবার আরেকটা পার্ট দিয়েছিল ওখানে, কি H2 এর প্রসারণে কৃত কাজ কত? H2 গ্যাসের যে প্রসারণ ছিল হাইড্রোজেন গ্যাসের প্রসারণে এই কৃত কাজ কত? তাহলে আমরা জানি কি কৃত কাজের জন্য W = nRT ln V2/V1 লিখছি। তো এখানে n এর মান ছিল 0.5, আর এর মান 8.314, টি এর মান হচ্ছে তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন নিয়ে আসলে হয় 300, আর এই ক্যালকুলেশনগুলো করছি। V2 মান হচ্ছে 4V, V1 এর মান হচ্ছে V। ক্যালকুলেশন করলে হয় 1728.85, যেটা গত ম্যাথেও আমরা করছিলাম। এটা হচ্ছে তোমার উত্তর। ওকে, ঘয়ে বলছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ যদি করা হয়, তাহলে 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন তুলনা করতে বলছে। তো আমরা যখন ঘয়ে আসবো তখন আমরা আবার বলতে হবে এক কথা, যে সমচাপ এর ক্ষেত্রে আমরা কি হয়, পি ধ্রুব থাকে। ওখানে ছিল সমস্ত প্রক্রিয়া টি ধ্রুব, এবং সমচাপ এর ক্ষেত্রে পি ধ্রুব। তাহলে আমি এটাই বলতে পারি V1 বাই T1 = V2/T2। ক্যালকুলেশন করলে, অর্থাৎ আগে এটা বলে দিই যে এখানে কী কী আছে, যে এখানে V1V, V2কে হচ্ছে আমরা কত বলবো, 4V, T1 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালকুলেশন নিয়ে গেলে হয় 300, আর T2 কত সেটা জানতে হয়েছে। T2 ক্যালকুলেশন করার পর এই সূত্রটা বসানোর পর ক্যালকুলেশন করলে কত আসছে, 1200 কেলভিন। ওকে, তারপর এর পরবর্তী অংশটা, স্থির চাপের ক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ কত হয়, সিপি। হ্যাঁ, সিটা একটু ছোটো হয়ে গেছে, এখানে বড় করে লিখতে হবে এটা একটু। আমরা জানি কি সিপি মাইনাস সিভি = আর। তো আমি সিপি যদি একদিকে রাখি তাহলে হচ্ছে ক্যালকুলেশন করার পর কি আসে, যে এইরকম আসে R ডিভাইড বাই এই অংশটা ক্যালকুলেশন করলে, আমি সরাসরি বলছি টাইমটাকে একটু কমানোর জন্য, 29.01 জুল পার মোল পার কেলভিন, এই ক্যালকুলেশন করার পর। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কী হয় আসলে, DS = mCp ln T2/T1। তো এখানে n এর মান কত, 0.5, সিপি কত পাইছি, 29 সামথিং, এইটা পাইছি। লনের ভ্যালু মানে কি, লনের হচ্ছে এই লনের সাথে যে ভ্যালুগুলো আছে এগুলো মান বসাইলে হয় 1200/300, ক্যালকুলেশন করলে হয় 20.10 জুল পার কেলভিন। খ থেকে কিন্তু তুমি একটা জিনিস পেয়েছিলা, কত পেয়েছিলা, 7 পয়েন্ট, মানে হচ্ছে সমস্যা প্রসারণের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন 5.76 জুল পার কেলভিন। সমস্যা প্রসারণের এনট্রপির থেকে সমচাপ প্রসারণের এনট্রপি কত বেশি বা কত কম সেটা এখন নির্ণয় করে দেখি। যে তাহলে আমি কত বলবো, 20.10 থেকে 5.76 যদি আমি বাদ দেই, যেটা থাকে সেটা হচ্ছে অবশ্যই কি বেশি, 14.34 জুল পার কেলভিন বেশি আসলে। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে যদি আমরা পরের প্রশ্নতে আসি, পরের প্রশ্ন বলছে কার্নোট চক্রে তাপমাত্রা বনাম এনট্রপি লিখচিত্র একে এর বিভিন্ন ধাপগুলো বর্ণনা করতে হবে। ধাপ কয়টা, অবশ্যই 4টা হবে। তো এরকম করে একটা চিত্রটা আঁকে নিবা। তো এভাবে বলতে হবে কার্নোট চক্রে তাপমাত্রা বনাম এনট্রপির লেখচিত্রের নিচে অঙ্কন করা হলো। এরকম চিত্র দেওয়ার পর আমরা কি বলবো, আমরা জানি কার্নোট চক্রের ধাপ কয়টা ধাপে ব্যাখ্যা করা যাবে এটাকে, 4টা ধাপে। হ্যাঁ, তো 1 নম্বরটা হচ্ছে সমস্য, 2টা হচ্ছে রুদ্ধতাপীয়, হ্যাঁ সমস্যা প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমস্যা সংকোচন, আর একটা হচ্ছে কি রুদ্ধতাপীয় সংকোচন। আমরা সমস্যা প্রসারণের ক্ষেত্রে এই বিবৃতিগুলো লিখবো। এই ধাপে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু এনট্রপি পরিবর্তন হয়, এখানে এনট্রপি বৃদ্ধি পায় এ থেকে বি যখন যাবা। তো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কী হয়, চিত্র যখন বি থেকে সি এর দিকে যাওয়া হয় তখন তাপমাত্রার পরিবর্তন ঘটে, কিন্তু কোনো তাপের পরিবর্তন হয় না। আর তাপের পরিবর্তন হয় না বোঝায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। সি বলছে 3 নম্বর টপিকে আমরা বলবো সমস্যা সংকোচনের ক্ষেত্রে, সংকোচন এবার হবে চিত্রে সি থেকে যখন ডি দেবা, এই যখন তুমি সি থেকে তুমি ডি যাবা তখন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, তবে তাপ বর্জিত হবে, ফলে এনট্রপি কী হবে, হ্রাস পাবে। রুদ্ধতাপের সংকোচনের ক্ষেত্রে দেখো চিত্রটা একটু দেখে নিই, আমরা পাশে চিত্র রাখছি। চিত্রে ডি থেকে যখন এতে যাবা তখন তাপের কোনো পরিবর্তন হবে কি, হ্যাঁ তাপের কোনো পরিবর্তন না হয়, এনট্রপি অপরিবর্তিত থাকবে। যেহেতু এটি একটি হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া, তাই মোট এনট্রপির পরিবর্তন সর্বদা কী থাকবে, শূন্য থাকবে। চয় বলছে 2টি ফিগার দেওয়া আছে। 1 নং ফিগারটা হচ্ছে
এন্ট্রপির পরিবর্তন ও 2 নং ফিগারটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের কাজ অবস্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা যুক্তি দিতে বলছে, গাণিতিকভাবে যুক্তি দিতে বলছে। তো আমি প্রথম ফিগারটা এরকম করে রাখবো। ধরি একটি বস্তু এ থেকে বি অবস্থানে 1 নং পথ দিয়ে যায়, এ থেকে বি অবস্থানে 1 নং পথ দিয়ে যায় এবং বি থেকে এ অবস্থানে আসার জন্য 2 নং পথ ব্যবহার করে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো? এটা পাইলাম। এটাকে সমীকরণ না ধরলেও চলে। এই সমীকরণ থেকে কি বুঝবো? যে এ অবস্থান হতে বি অবস্থায় যে পথে ব্যবহার করা হোক না কেন, এন্ট্রপির পরিবর্তন কি থাকবে? সমান থাকবে। এ থেকে বি অথবা বি থেকে যে পথে ব্যবহার করা না কেন, এন্ট্রপির পরিবর্তন কি থাকবে? সমান থাকবে। আবার এটা হচ্ছে 1 নং ফিগারের জন্য। তোমরা হচ্ছে এরকম করে লিখতে পারো, FIG01, এটা হচ্ছে FIG02। ওকে, তাহলে আবার ধরে কি বলবো? যে এম ভরে একটা বস্তুকে এ হতে উপরে বি বিন্দুতে নিয়ে যাওয়ার হলে অভিকর্ষ বলের বিপরীতে অবশ্যই সরানো হবে। এ থেকে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই কি অভিকর্ষ বলের বিপরীতে তুমি কাজটা করতে যাচ্ছ। তাহলে সরণ কত হবে? এইচ। সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এমজিএইচ। ক্যালকুলেশন করলে মানে এরকম দাঁড়ায়, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এমজিএইচ। আবার বি বিন্দু থেকে যখন এ বিন্দুতে নিয়ে আসবা, স্থানান্তর করে অভিকর্ষ বলের দিকে সরানো হয়, তখন এই যে মাইনাসটা থাকবে না, তখন ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে? এমজিএইচ। এই যে দুটা কৃত কাজ W1 = W2, এটাকে ক্যালকুলেশন করলে আসলে 0 আসে। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কাজ আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, আদি আর চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু কোনো পথের উপর নির্ভর করে না। এইটুক হচ্ছে আমাদের রসায়ন পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। আর হচ্ছে এর পরবর্তীতে কোন অ্যাসাইনমেন্টটি সবার আগে চাও সেটা একটু আমাদের জানিয়ে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।